হাই দেয়ার এভরিওয়ান, কি অবস্থা? কেমন আছো তোমরা সবাই? চলে এলাম একটি সি ইউনিট স্পেশাল ম্যারাথন লাইভ ক্লাসে ফাইন্যান্স নিয়ে। সো ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা সহ দেশের যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় পরীক্ষা কিন্তু তোমাদের একদম খুব ধারে কাছে বলতে আর 3-4 মাস আছে। দেখতে দেখতে চোখের পলকে চলে যাবে, বাট এর আগে আমাদের একটা প্রপার প্রিপারেশন প্রয়োজন, যেটা না হলে কিন্তু আমরা এই পরীক্ষাগুলোয় খুব বড় আকারে ধাক্কা খাবো। অ্যান্ড সেইটাই বা সেই প্রস্তুতি জোরদার করার জন্য আমাদের যত রকম প্রিপারেশন আছে তোমাদের জন্য নিয়ে আসছি, যেন তোমাদের এই 3-4 মাস একটা প্রপার প্রিপারেশন হয় এবং তার সাথে তোমরা একটা ভালো পরীক্ষা দিতে পারো। সো ইয়াস, কারা কারা জয়েন করছো একটু কমেন্টে জানিয়ে দাও। যখন আমাদের সাথে আহাদ বিন জাহিদ জয়েন করেছে, বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমাকে একটু বলে দাও তো, আমার কি ঠিক মতন আমার ভিডিও অডিও সবকিছু ঠিক আছে কিনা, একটু আমাকে জানিয়ে দাও। আচ্ছা, আমি দেখে নিই ইন দ্য মিন টাইম যে তোমাদের সব ঠিকঠাক আছে কিনা। কারা কারা জয়েন করছে একটু কমেন্টে জানিয়ে দিলে আমাদের সাথে আহাদ বিন জাহিদ জয়েন করছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমাকে একটু বলে দাও তো, আমার কি ঠিক মতন আমার ভিডিও অডিও সব কিছু ঠিক আছে কিনা, একটু আমাকে জানিয়ে দাও। তো আমি দেখে নিই ইন দ্য মিন টাইম যে তোমাদের সব ঠিকঠাক আছে কিনা। ওকে, সো আই থিঙ্ক সব ঠিক মতন দেখা যাচ্ছে। ইয়াস, রাইট, ডান, ওকে। আচ্ছা, সো আজকে আমাদের একটা লাইভ ক্লাস, যেই লাইভ ক্লাসে আমরা আমাদের ফাইন্যান্স নিয়ে বিভিন্ন কথাবার্তা বলবো। সো আমাদের ঢাকা ইউনিভার্সিটির যখন ভর্তি পরীক্ষা হয়, সেখানে ওয়ান অফ দ্য মেজর সাবজেক্ট ছিল ফাইন্যান্স। একইভাবে বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষার সময় ফাইন্যান্স কিন্তু আসে এবং এইটা একটা অপশনাল সাবজেক্ট হিসাবে আসে। ভাইয়া, ম্যান্ডেটরি কোথাও অ্যান্সার করতে হয় না। ভাইয়া, কেমন অপশনাল আছে? যখন যদি ঢাকা ভার্সিটির কথা বলি, বাংলা, ইংলিশ, ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, এই 4টা সাবজেক্ট আমাদেরকে ম্যান্ডেটরিলি কিন্তু উত্তর করতে হবে। এর বাইরে আর একটা সাবজেক্ট থাকে, আইদার ফাইন্যান্স অথবা মার্কেটিং, যে কোনো একটা, যেটার মাধ্যমে তোমার এই একটা এক্সট্রা সাবজেক্টে অ্যান্সার করতে হয়। সো মূলত যারা এইচএসসি তোমরা ফাইন্যান্স পড়েছো, তারা অনেকে ফাইন্যান্স নেয়, যারা তোমরা এইচএসসি তে মার্কেটিং পড়েছো অনেকে মার্কেটিং নেয়। এইভাবে কিন্তু ওভারঅল অ্যান্সারটা করে থাকে। শুধু কি ঢাকা ভার্সিটি না, ঢাকা ভার্সিটি বাদে আরো অনেক জায়গাতেই কিন্তু ফাইন্যান্স অথবা মার্কেটিং থেকে একটা প্রশ্নের উত্তর করতে হয়। সো এইখানে আমি তোমাদের এই ফাইন্যান্সের নিয়েই আলোচনা করছি। সো আজকের লাইভে আমি মোট 3টা বিষয়ে কথা বলবো। প্রথমত, বিগত 2 বা 3 বছরের ফাইন্যান্সের আলোচনা করব। ভাইয়া, কেমন প্রশ্ন হয়েছে এমসিকিউ পার্টটা তোমরা একটা আইডিয়া পাবে যে ভাই ফাইন্যান্স যে পড়ি কেমন প্রশ্ন হয়। 2 নম্বর পার্ট হচ্ছিল ভাইয়া ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষার বিভিন্ন ফ্যাক্টস নিয়ে বলেন তো। সেখানে আমি আসলে তোমাদের হালকা গত বছর সার্কুলার নিয়ে কথাবার্তা বলবো। থার্ডলি কথা বলবো আমাদের রিয়েলিটি চেক এক্সাম নিয়ে। বাই দ্য ওয়ে, আমাদের কিন্তু একটা রিয়েলিটি চেক এক্সাম হচ্ছে 10 লক্ষ টাকার পুরস্কার, যে এখানে যে ফার্স্ট হবে, বাকি এ বা বি ইউনিট বাদ দিলাম, যারা সি ইউনিট যারা ফার্স্ট হবে একটা পাবে আইপ্যাড, যে সেকেন্ড হবে সে পাবে 5,000 টাকার কোর্স এবং 5,000 টাকার ক্যাশ, এবং যে থার্ড হবে সে আমাদের 5,000 টাকার কোর্স এবং 3,000 টাকা প্রাইজ মানি পেয়ে থাকবে। এর বাইরে যারা আমাদের টপ 50 হবে সি ইউনিট থেকে আমাদের পরীক্ষাতে, তারা কিন্তু আমাদের একটা স্পেশাল মেন্টরশিপ পাবে। আমাদের একটা হোয়াটসঅ্যাপে স্পেশাল গ্রুপ থাকবে যেখানে তোমাদেরকে অ্যাড করে দেওয়া হবে, এবং তোমরা সেখানে কিন্তু আমাদের সাথে একটু ওয়ান ও ওয়ান মেন্টরশিপ পেয়ে যাবা ওভার দ্য এন্টায়ার পিরিয়ড। তো এই ছিল আমাদের ওভারঅল ছোট ব্রিফ। তো যদি একটু আমাকে বলো তোমাদের কোনো কনসার্ন আছে কিনা, কোনো কথা শুনতে বা কোথাও কোনো অসুবিধা হচ্ছে কিনা, না হলে উই উইল স্টার্ট আওয়ার ক্লাস। আমি একটু কমেন্ট পড়ে নেই। আমাকে জাহিদ বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেন আমাদের হুমায়রা জান করেছে, বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, হুমায়রা দুটোর আগে থেকে ক্লাসের জন্য ওয়েট করছিল। ওকে, আমরা ক্লাসে চলে আসছি। আচ্ছা, অল ক্লিয়ার। আচ্ছা, সব ঠিকঠাক, ডান, ওকে। আচ্ছা, ওকে। সো আমরা আমাদের
লাইভটা শুরু করি। ওকে, দেখো তো আমার স্ক্রিনটা শেয়ার হচ্ছে কিনা, একটু আমাকে বলো যে ভাইয়া স্ক্রিনটা প্রপারলি দেখা যাচ্ছে। ওকে, সো একটু বলো আমাকে কি প্রপারলি শোনা যাচ্ছে কিনা। আমি ফার্স্ট অফ অল আমাদের বিগত 2022-23 সেশনের কোশ্চেন থেকে শুরু করব, দেন 23-24, 24-25 3 বছরের কোশ্চেন দেখবো। খুব কম সময় আমরা দেখবো, কারণ আমরা কিন্তু এখন ওভারঅল ব্যাখ্যা করতে বসবো না কোশ্চেনের উত্তর কি হচ্ছে কেন হচ্ছে এগুলো, রাদার আমরা দেখবো কোশ্চেনের প্যাটার্ন কেমন, দেন আমরা যত শর্টে পসিবল উই উইল র্যাপ আওয়ার ক্লাস, ঠিক আছে। ওকে, সো দেখো ঢাকা ভার্সিটিতে আবার যেটা বললাম, আমাদের ঢাকা ভার্সিটির যে ভর্তি পরীক্ষা এখানে সেখানে এমসিকিউ রিটেন পার্ট আসে। এমসিকিউতে আমাদের 12টা এমসিকিউ আসে। সো আমরা যদি এখন ফাইন্যান্সের দেখি 2000 বা কত 22-23 সেশন, তোমরা 22-23-এর পর আসে 2023-24, 2024-25, তোমরা হবা 2025-26 ব্যাচের পরীক্ষার্থীরা। সো আমরা এখন এই ব্যাচের প্রশ্ন দেখবো, দেন আমরা ব্রিফ করব, আমরা সার্কুলার নিয়ে কথা বলবো, দেন আমরা এই ব্যাচের প্রশ্ন দিকে উত্তর করব, দেন আমরা আমাদের রিয়েলিটি চেক নিয়ে কথা বলবো, এবং লাস্টলি আমরা আমাদের এই কোর্স নিয়ে আমাদের এই 25-24-25 সালের প্রশ্ন নিয়ে কথা বলবো। ওকে, চলো আমরা একটা প্রশ্ন দেখি। ফার্স্ট অফ অল তোমরা সবাই কমেন্টে উত্তর দিবে, আমার সামনে কমেন্ট বক্স আছে, তোমরা সবাই কমেন্টের উত্তর দিতে থাকো। ওকে, তো প্রথম প্রশ্ন, তোমরা এইচএসসি তে যা পড়েছো সেটার উপর ভিত্তি করে উত্তর দিবা, দেখবো তোমাদের ওভারঅল এইচএসসির প্রিপারেশন কেমন, কজ আমাদের এই সকল প্রশ্ন কিন্তু মূলত এইচএসসি বেসডই হয়ে থাকে। ওকে, দেখো একটি ফার্মের শেয়ার হোল্ডারদের সম্পদ বলতে কি বোঝায়? একটা কোম্পানি যারা শেয়ার হোল্ড করেছে, কোম্পানির শেয়ার, তাদের সম্পদ বলতে কি বোঝায় বলো তো? একের উত্তর কি হবে? কি হতে পারে একের উত্তর? ভাইয়া একটু জুম করেন কেন ভাইয়া? আমি তো অনেক বড় স্ক্রিন দিয়ে আছে, জুম করলে কিন্তু এখন আমাদের পুরা ভেঙে যাবে ফরম্যাট। আই হোপ দেখা যাচ্ছে পুরো, আমি কিন্তু ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। তুমি তোমার একটা কাজ করতে পারো, ফোনটাকে অন্য সাইডে রোটেট করো, তাহলে তোমার ক্লিয়ার হবে। ওকে, সো মনি বলছে ভাইয়া সি ইউনিটের জন্য কি কি বই কিনবো, এইটা কিন্তু আমরা আমাদের পেইড ব্যাচের ভিতরে প্রপারলি বলে দিচ্ছি কোন কোন বই কিনতে হবে, কি করতে হবে। সো তুমি যদি সেখানে যাও আমাদের সকল ইনফরমেশন পেয়ে যাবে। ওকে, সো একের রাইট উত্তর ডি কি বলছে, বাজার মূল্যে ফার্মের সাধারণ শেয়ারের মোট মূল্য। এক্স্যাক্টলি, একটা কোম্পানিতে ধরে নাও 5,000 শেয়ার আছে, এবং এক একটা শেয়ারের দাম কত? এক একটা শেয়ারের দাম ধরে নিই আমাদের হচ্ছিল 20 টাকা। দাম কত হবে? 5 × 2 = 10, 1 2 3 4, সো 50, 1 লাখ। সো আমাদের অ্যাসেটের দাম হবে 1 লক্ষ টাকা। এখন যদি এমন হয় এটার দাম বেড়ে হয়ে যাচ্ছে তিন কি বলে 30 টাকা করে, তখন দাম হয়ে যাবে কত? 1,50,000 টাকা। সো বাজারের মূল্যে, বাজার মূল্যে ফার্মের সাধারণ শেয়ারের মোট মূল্য, সো বাজার মূল্যে বাজারের শেয়ারের বর্তমান মূল্যের উপরে। সো রাইট অ্যান্সার হচ্ছিল ডি। দেখো তোমরা কিন্তু অনেকে উত্তর করতে পারছো, দেখো এইচএসসির বেসিকের উপরে তোমরা একটা উত্তর পারলে। পরবর্তী প্রশ্ন যাই। পোর্টফোলিওর অন্তর্ভুক্ত সিকিউরিটির সংখ্যা বৃদ্ধি পেলে কি, পোর্টফোলিওর অন্তর্ভুক্ত সিকিউরিটির সংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে কোন ঝুঁকি হ্রাস পাবে? সো সংখ্যা পোর্টফোলিও বৃদ্ধি পেলে কি হ্রাস পাবে বলতো? একটা কোম্পানি বা একটা ব্যক্তি যখন, মূলত আমি কোম্পানি ধরে যদি বলি, আমি আমার কোম্পানির একটা জায়গায় বিনিয়োগ না করে আমি 2 3 4 জায়গায় বিনিয়োগ করলাম, এই বিনিয়োগের ফলে আমাদের একটা ঝুঁকি হ্রাস পাবে, বলতো কোন ঝুঁকি হ্রাস পাবে? দুইয়ের উত্তর কি হবে? ফারহান ভাইয়া বলছে শুধু তোমাদের ক্লাস নিতে হবে বলে আজকে অফিসে আসলে না, বাসা বসে ক্লাস নিলে, অফিসে আসলে আমরা নাকি জ্বালাতন করে ক্লাস নিতে দেই না। হ্যাঁ, আমরা আই থিঙ্ক তোমরা দেখতে পেয়েছো তোমাদের আজকে মাহিন ভাইয়া জ্বালাতনের জন্য অসুস্থ হয়ে গেছে, তাই কিন্তু 1 ঘন্টা পরে ক্লাস নিয়েছেন। ওকে, সো বলতো দুইয়ের উত্তর কি হবে? আমরা যখন আমাদের বিনিয়োগের পোর্টফোলিও বাড়িয়ে দেই তখন আমাদের কোন ধরনের ঝুঁকি হ্রাস পায় বলতো? ওকে,
তানুশ্রী ঘোষ বলছে দুইয়ের এ, এমডি জাহিদ বলছে দুইয়ের এ। তো রাইট অ্যান্সার ইজ দুইয়ের এ। সো এগেইন আমরা কিন্তু এইচএসসি টপিক দিয়ে বললাম, একটা মিনিট। বাসায় থাকলে অফিসের কেউ ডিস্টার্ব না করলেও এই যে বাইরে হকার্সটা যাচ্ছে, এই যে এখন দেখলাম যে কি ভাঙাচোরা লাগবে কিনা, ঝাড়ু ঝাড়ু পেঁয়াজ লাগবে কিনা এসব চিল্লাছে, তাই গেটটা বন্ধ করে আসলাম। তো ওকে দেখো, তো দুয়ের রাইট অ্যান্সার ইয়েস এ। কোম্পানি ঝুঁকি, একটা কোম্পানি যখন মাল্টিপল জায়গায় বিনিয়োগ করে এক জায়গায় না করে, তার পোর্টফোলিওতে বিনিয়োগের পরিমাণ, সিকিউরিটির পরিমাণ বাড়ে, তখন তাকে ঝুঁকি হ্রাস পায়। এবং একটা কোম্পানি যখন নিজের ঝুঁকি হ্রাস করে তখন সেটাকে বলা হয় কোম্পানি ঝুঁকি। দুইটা প্রশ্ন করলাম, দুইটাই তোমরা এইচএসসির বেসিক থেকে রাইট উত্তর দিলা। গেল 3 নাম্বার কোশ্চেন। একটি স্বাধীন প্রকল্প নির্বাচনের ক্ষেত্রে কোনটি গ্রহণযোগ্য হবে? স্বাধীন প্রকল্প নির্বাচনের ক্ষেত্রে কোনটি গ্রহণযোগ্য? এক, আন্ত আয় উপার্জন হার শূন্যর থেকে বেশি হবে। আন্ত আয় উপার্জন হার অর্থাৎ আইআরআর মূলধন খরচ থেকে বেশি হবে। আন্ত উপার্জন হার আইআরআর গড় আয় হার আচ্ছা এটা এখান থেকে বড় আছে হবে। নিট বর্তমান মূল্য এনপিভি ইকুয়াল টু 0 হবে। বলো সি এর উত্তর কি হবে? বলো তো। এক্স্যাক্টলি, তানুশ্রী ঘোষ সি এর রাইট উত্তর বি দিয়ে দিয়েছে। আইআরআর এর মান আমরা বের করি ইন্টারনাল রেট অফ রিটার্ন। এইটার মান যখন আমাদের কস্ট অফ ক্যাপিটাল, এটা আমরা মানে মূলধন ব্যয়, আচ্ছা আমি মূলধন ব্যয় লিখি, যখন এটা আমাদের মূলধন ব্যয় অপেক্ষা বেশি হয় তখনই কিন্তু আমরা সেইখানে বিনিয়োগ করি। সো আমাদের রাইট উত্তর হচ্ছিল 3-এর 2। পরের প্রশ্ন, তারল্য ও মুনাফার মধ্যে কেমন সম্পর্ক বিদ্যমান বলো তো? তারল্য এবং মুনাফার মধ্যে সম্পর্ক কেমন? চারের উত্তর কি হবে? আমরা কিন্তু জানি তারল্য বাড়লে মুনাফার কি হয়, তারল্য কমলে মুনাফার কি হয়, বলো তো। চারের উত্তর কি হবে? চারের উত্তর তারল্য বাড়লে মুনাফা কমে যায়, আবার তারল্য কমে গেলে মুনাফা বেড়ে যায়। একটা বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান। সো তারল্যর মধ্যে একটা বিপরীতমুখী বলাই হয় তারল্য বনাম মুনাফা নীতি। সো ডিফারেন্ট, একটা এক দিয়ে গেলে একটা অন্যদিকে যায়, বিপরীতমুখী। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি অর্থায়নের দীর্ঘমেয়াদী উৎস, অর্থাৎ টাকা সংগ্রহ করার লং টার্ম জায়গা না? বলো তো কি হবে এখানে? উত্তর কি 5? আমি এই চ্যাপ্টারটা এই বছরের প্রশ্ন একটু ধীরে ধীরে আগাচ্ছি যেন তোমরা বুঝতে পারো প্রশ্নগুলা কতটুক এইচএসসির সাথে রিলেটেড থাকে। বলো তো কি হবে, 5-এর উত্তর কি হবে? দেখি 5-এর সি, ট্রেজারি বিল বললো হচ্ছিল বর্ষা। আচ্ছা ট্রেজারি বিল, বিল কিন্তু সবসময় স্বল্প মেয়াদি হয়। সো বিল জিনিসটা কিন্তু স্বল্প মেয়াদি, সো এইটা কাটা উত্তর হবে না। আচ্ছা 5-এর সি বলছো, রায়হানুল ইসলাম বলছো এ। আচ্ছা বাকি সবাই বলছো সি, ট্রেজারি বিল হবে না, ট্রেজারি বিল শর্ট টার্ম চুক্তি। ভাই চুক্তি তো চুক্তি, তো কোনো আর আহ কোনো সিকিউরিটি না বা উৎস নয়, এটা তো একটা চুক্তি, একটা দুই পক্ষের চুক্তি হয়েছে। বাণিজ্যিক কাগজ শর্ট টার্ম, আর্থিক ইজারা, কোম্পানি ইজারা দেয় 5 বছর, 10 বছর, 50 বছর, 99 বছরের জন্য লিজ হয়। সো এইটাকে বলা হয় একটি আর্থিক ইজারা, মানে আর্থিক ইজারা হচ্ছে দীর্ঘমেয়াদী উৎস। গেল রাইট উত্তর 5-এর এ। আমরা বলি না যে ইজারা করেছে, ইজারা সম্পত্তি সেটা। প্রচলিত সুদের হার বন্ডের কুপন রেটের থেকে কম, ওকে। সো আমাদের ধরে নাও কুপন রেট ধরে নিচ্ছি 10% এবং হচ্ছিল আমাদের প্রয়োজনীয় আয়ের হার। কি বলেছে? প্রচলিত সুদের হার বা প্রয়োজনীয় আয়ের হার বন্ডের কুপন রেট থেকে কম। So, যদি কুপনের 10% ধরে নিচ্ছি, এটা ছিল 8%। এইটা হলে বন্ডের দাম কি দাম ইস হবে? সো লিখিত মূল্য
তো ধরে নিচ্ছি লিখিত মূল্য 1,000 টাকা। সো বিক্রয় মূল্য কত বা বাজার মূল্য কত হবে দেখো। কুপন রেট এবং লিখিত মূল্য ফিক্স। যদি প্রত্যাশিত আয়ের হার কুপন রেটের থেকে কম হয় তাহলে বিক্রয় মূল্য লিখিত মূল্য থেকে বেশি হবে। ধরে নেই 1,100 টাকা। যদি এইটা উল্টা হতো, মনে করো এখানে আসলে হচ্ছে ধরে নেই 11%, এইটা 10%ই আছে, এইটা 1,000 টাকা আছে, তখন বিক্রয় মূল্য এই লিখিত মূল্য কমাবে হয়তো বা 920 টাকা ধরে নিচ্ছে। সো কি বলেছে, প্রচলিত সুদের হার বন্ডের কুপন রেট থেকে কম, মানে এইটা বন্ডের কুপন রেট থেকে যদি কম হয় তাহলে বিক্রয় মূল্য বা কি দামে ইস্যু হবে, বেশি দামে। অভিহিত মূল্য প্রিমিয়াম, এই দেখো প্রিমিয়াম বলা আছে, বেশি মূল্যে বিক্রি হবে। রাইট উত্তর কি? আরে অনেকে উত্তর দিয়ে দিয়েছো, 6-এর বি এক্স্যাক্টলি প্রিমিয়ামে হবে। পরের প্রশ্ন, গাড়ি কেনার জন্য ঋণ দেওয়া হলে গাড়িটি প্রাথমিক জামানত হিসাবে ব্যবহৃত হলে উক্ত ঋণের জন্য ব্যাংক কোন ধরনের চার্জ গ্রহণ করবে বলো? এটা উত্তর হবে বন্ধক। সো নর্মালি এটা বন্ধক উত্তর হবে। এটা বোঝার কিছু নাই। যখন একটা কি গাড়ি কেনার জন্য ঋণ দেওয়া হলে গাড়িটি প্রাথমিক, আমি এটা গাড়ি কিনবো ঋণ দিয়ে, বাট ওইটাই আমার প্রাথমিক জামানত, সেটা হলে আমার বন্ধক গেল। পরের প্রশ্ন, রিজার্ভ রেশিও, কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের পরিমাণ, ব্যাংক জমার হার, তারপরে কি আহ এআরআর, এসএলআর, কি বলে পরে হচ্ছিল আহ ব্যাংক রেট, এগুলা বাড়িয়ে রিজার্ভ রেশিও পরিবর্তনের মাধ্যমে নিচের কোনটি প্রভাবিত করা হয় বলো তো? কি হবে উত্তর? ভাইয়া আমি যদি ফাইন্যান্স না নিয়ে মার্কেটিং চুজ করি না ভাইয়া, কোনো অসুবিধা নেই, তোমার একটা চুজ করতে পারো এবং এটা আগে থেকে কোথাও ফিক্স করতে হয় না। পরীক্ষার হলে তোমার অপশন দিতে, তুমি কি ফাইন্যান্স নিবা নাকি মার্কেটিং নিবা। তুমি গোল্লা ভরাট করে মার্কেটিং নিলে মার্কেটিং নিয়ে নিবা, কোনো অসুবিধা নাই। আমি এইচএসসি তে পড়েছি ফাইন্যান্স, আমি ভর্তি পরীক্ষা ফাইন্যান্স দিয়েছি, চাইলে আমি মার্কেটিং দিতে পারতাম, কোনো অসুবিধা নাই। বাট আমি ফাইন্যান্স উত্তর করি করে আমি কিন্তু মার্কেটিং ডিপার্টমেন্টে পড়ছি। সো তুমি এইচএসসি তে কি পড়েছো, ফাইন্যান্স নাকি মার্কেটিং? অ্যাডমিশনে কোন ডিপার্টমেন্টে ভর্তি হবে, ফাইন্যান্স নাকি মার্কেটিং, অবশ্যই পজিশনের উপরে। এর সাথে ভর্তি পরীক্ষা কোনটা উত্তর করছো কোনো সম্পর্ক নেই। আটের কি হবে, আটের জিরো বিষয় পরিবর্তনের মাধ্যমে নিচে কোনটা প্রভাবিত করা হয়? ঋণ প্রদানের ক্ষমতা, এক্স্যাক্টলি আটের রাইট উত্তর ডি, রায়হানুল ইসলাম উত্তর। রায়হানুল কিন্তু অনেকগুলো রাইট উত্তর দিচ্ছে, গেল। সো রাইট উত্তর হবে ডি, ঋণ প্রদানের ক্ষমতা সম্প্রসারণ। বাসি চেক কাকে বলে? ভেরি ইজি, বইয়ের টপিক। বাসি চেক কাকে বলে? বাসি চেক কখন হয় বলো তো? দ্রুত উত্তর দাও। নয়ের উত্তর কি হবে? বলো দেখি। বাসি চেক 9-এর এক্স্যাক্টলি মেয়াদ উত্তীর্ণ চেককে বলা হয় বাসি চেক। ভবিষ্যৎ তারিখে চেক না, জালিয়াতি চেক না, তারিখবিহীন চেক না, মেয়াদ উত্তীর্ণ চেক। একটা চেক আজকে থেকে যদি 6 মাস পুরাতন হয় তখন সেটা বাসি চেকে কনভার্ট হয়ে যায়। মেয়াদ উত্তীর্ণ চেক। পরবর্তী প্রশ্ন, কোন প্রত্যয়পত্র খোলার সময় আরেকটি প্রত্যয়পত্র জামানত হিসেবে ব্যবহৃত করা হয়? আচ্ছা, কোন প্রত্যয়পত্র বা এলসি খোলার সময় আরেকটি প্রত্যয়পত্রকে জামানত হিসেবে ব্যবহার করা, সেটা ছিল ব্যাক টু ব্যাক এলসির সময় আমরা এইটা করি, একটা এলসি কে জামানত রেখে আরেকটা এলসি খুলে, এটাকে বলে ব্যাক টু ব্যাক এলসি। তোমাদের বইয়ে এটা আছে, তোমাদের শর্ট সিলেকশন ছিল কি নট শিওর, বাট এটা বইয়ের একটা টপিক। আনুপাতিক হারে ক্ষতিপূরণ, যে তুমি দুই জায়গায় করলা, তোমার মোট 500 টাকা ক্ষতি হয়েছে, একজন দিল 280 টাকা আর একজন দিল 220 টাকা, আনুপাতিক হারে ক্ষতিপূরণ প্রদান করা হয় কোনটার ক্ষেত্রে বলো তো? 11-এর উত্তর কি হবে? দ্রুত বলে ফেলে, 11-এর উত্তর কি হচ্ছে? 11-র শ্রী পুনঃবিমা না। পুনঃবিমা তো ভাই একটা কোম্পানি, বিমাকারী বীমা গ্রহীতা, বীমাকারী প্রতিষ্ঠান আরেকটা বীমাকারীকে বলে। তো রাইট উত্তর 11-ডি এক্স্যাক্টলি। দ্বৈত বীমা, আমি একটা অ্যাসেট দুই জায়গা করলাম, আমি এখন ওই দুই কোম্পানি মিলে আমাকে আনুপাতিক হারে কিন্তু ক্ষতিপূরণ করবে। এবং আমাদের 2022 সালের লাস্ট প্রশ্ন,
কোন মেয়াদি বীমাপত্রে কেবল বীমা গ্রহীতা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত বেঁচে থাকলে বীমাকৃত অঙ্ক পেয়ে থাকে? আমরা জানি তিন রকম বীমা: আজীবন, সাময়িক, আরটা হচ্ছিল কি মেয়াদি। তিন ধরনের বীমা। এর মধ্যে এই দুইটাতে মৃত্যু হলেই শুধুমাত্র টাকা দেওয়া যায়। এইখানে জীবিত থাকলেও টাকা পাওয়া যায়, মৃত্যুবরণ করলেও টাকা পাওয়া যায়। তবে মেয়াদি বীমার কিন্তু আবার ক্লাসিফিকেশন আছে, যে ভাইয়া বিশুদ্ধ মেয়া নাকি বিশুদ্ধ মেয়াদি মেয়াদি বীমাপত্র নাকি সাধারণ মেয়াদি বীমাপত্র। বিশুদ্ধ মেয়াদি বীমাপত্র আছে, ওইখানে আবার বলে যে ভাই এখানে আবার আপনাকে বাঁচতেই হবে, মারা গেলে টাকা পাবেন না। সো এইটা অনেকটা ডিপিএস এর মতো কাজ করে। সো নির্দিষ্ট সময় পর্যন্ত বেঁচে থাকলে টাকা পাওয়া যায় শুধুমাত্র বিশুদ্ধ মেয়াদি বীমাপত্রে। আমাদের বইয়ে যখন আমরা পড়ি, জীবন বীমা মানে পড়ি, সেখানে কিন্তু মেয়াদি বীমাপত্রের আন্ডারে এই ক্লাসিফিকেশনটা আছে। সো এই ছিল আমাদের 2022-23 শিক্ষাবর্ষে বা শিক্ষাবর্ষ কি ঢাকা ভর্তি পরীক্ষার শিক্ষাবর্ষের প্রশ্ন। একটু বলো তো, তোমরা যে কটা পড়লা অ্যারাউন্ড 12টার মধ্যে 10টার মধ্যে কিন্তু একদম হুবাহু একদম ইজি বেসিকের প্রশ্ন। দুই একটা ওই যে এলসি বা বন্ধক, দুই একটা চ্যাপ্টার হয়তো বা আগে পড়ে বা একটু মাঝে মধ্যে কনফিউশন ক্রিয়েট করে। এর বাদে বাকি যে কটা আছে একটু আমাকে বলো তো, একটা সিঙ্গেল প্রশ্ন কি আমাদের বইয়ের বাইরে থেকে বা কনসেপ্টের বাইরের প্রশ্ন কিনা? উত্তর বলো তো ভাইয়া। এইচএসসি ভালো মতো প্রিপারেশন না, তোমাদের কি অ্যাডমিশন আটকাবে কি আটকাবে না, এটা আমাকে বলো তো। ভাই অনেক ভুল হয়েছে। ইউ নিড প্র্যাকটিস আপু। আমরা যখন করবো টপিক ওয়াইজ আগাবো, কোন টাইপের প্রশ্ন তুমি বুঝো, প্র্যাকটিস করবা, ক্লিয়ার হয়ে যাবে। গেল। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রশ্নের প্যাটার্ন কেমন হয়। ভাইয়া আমাদের তিনটা টপিক নিয়ে কথা বলবো ক্লাসে। 3 বছরের প্রশ্ন সলভ করব, ঢাকা ভার্সিটির বিভিন্ন অ্যাডমিশন ফ্যাক্টস নিয়ে কথা বলবো, সার্কুলার। চলো আমরা এখন সার্কুলারে যাই। আমাদের ডিউ অ্যাডমিশন, আমরা কোথায় সার্কুলার দেখতে পাবো? দেখো তোমরা দেখবা ডিউ অ্যাডমিশনে সার্চ দিলে পেয়ে যাবা এরকম একটা ওয়েবসাইট। ঢাকা ভার্সিটি টেম্পোরারি ক্লোজ, কি রে ভাই, কাহিনী কি? আল্লাহ জানে। আচ্ছা, সো এইখানে গিয়ে যদি না পাও, ঢাকা ভার্সিটি সেন্ট্রাল এসে যাবা, না গেলেও এখানে দেখবা যদি হোম পেজে যাও। আচ্ছা, হোম পেজ থেকে যাই, এটা হচ্ছিল। আচ্ছা, সব তো এখন ডিউ দিলে আন্ডার গ্রাজুয়েট ভর্তি পরীক্ষা চলে আসছে। তো দেখবা আন্ডার গ্রাজুয়েট। তো যদি হোম পেজে যাই, দেখা যাক কি আছে। আচ্ছা, এরকম পাইতে পারো। এখান থেকে গিয়ে তোমরা একাডেমিক, একাডেমিকের আন্ডারে অ্যাডমিশন, অ্যাডিশন আন্ডারে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম, এইখানে আসবে এরকম একটা পেজে। দেন ভিজিট ওয়েবসাইট অফ সেন্ট্রাল অ্যাডমিশন অফিস ক্লিক করলাম। ক্লিক করলে এরকম একটা পেজে নিয়ে যাবে। আমরা কিন্তু শুরুতে এইখানেই যাচ্ছিলাম, ইভেনচুয়ালি এই যে ডিউ অ্যাডমিশন দিলে আমাদের এইখানে আনতেছিল সরাসরি ফার্স্ট অফ অল। সো এইখানে আসলাম। সো এরকম হইতে পারে, এরকম হইতে পারে, একই রকম। সো এটা বাংলা, একটা ইংলিশে। আমরা যাব হচ্ছিল নোটিশ সমূহে। নোটিশ সমূহের আন্ডারে সাধারণ বিজ্ঞান ইউনিট, কলা, আইন ও সামাজিক বিভাগ ইউনিট, ব্যবসায় শিক্ষা ইউনিট চলে গেলাম। এইটা গত বছরের সার্কুলার, এই বছরের না। আমরা একটু নিচের দিকে যাব, গিয়ে এই যে এটা আছে ক্লিক করলাম। বাই দা ওয়ে, এইটা 2024-25 শিক্ষাবর্ষের, আমি ডাউনলোড করি। কি হলো, নামলো না কেন? এবার তো নামা উচিত। ইয়াস, নেমেছে আশা করি। ইয়াপস, নেমেছে। ওকে। তো আমি এখন এই বিষয়টাই দেখবো এখানে কি বলছে। দেখো এইটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি 2024-25 শিক্ষাবর্ষ। আমি আবারও বলছি, এটা তোমাদের না, এটা হচ্ছে 24-25 শিক্ষাবর্ষ লাস্ট ইয়ারের, অর্থাৎ তোমাদের পূর্ববর্তী ব্যাচের, তোমাদের না। পরীক্ষা দেখো কবে হয়েছিল, ওদেরও রুটিন দেখে, এবং পরীক্ষা ছিল এত তারিখে, কিভাবে কি দেখো। সকাল কখন পরীক্ষা হয়েছিল, এত প্রবেশিত কত, 1.5 ঘন্টার পরীক্ষা, সকালে কখন হচ্ছে দেখো। সো 1.5 ঘন্টার পরীক্ষা হচ্ছে। যে নিচে আসি একটু। আচ্ছা,
সো ভর্তির যোগ্যতা কি লাগবে দেখো, 2024 সালে যারা এইচএসসি পরীক্ষা দিছে, মানে 2024 সালে যারা পরীক্ষা দিয়েছে ওরাই কিন্তু গত বছর পরীক্ষা দিতে পারছে। সো তোমরা যারা এই বছর এইচএসসি পরীক্ষা দিয়েছো শুধু তারাই কিন্তু এই পরীক্ষা অংশগ্রহণ করতে পারবা, কোনো সেকেন্ড টাইম নাই ঢাকা ভার্সিটিতে। যারা ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে এসেছে ওদের কি কি ক্রাইটেরিয়া আছে একটু দেখি তো। ওদের ক্রাইটেরিয়া হচ্ছে কি দেখো, বিজনেস ও ম্যানেজমেন্ট পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের এসএসসি ও দেখো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের যোগফল অন্তত 7.5 হইতে হবে, এবং আমাদের দুইটা আলাদা করে অর্থাৎ এসএসসি এবং এইচএসসি তে আলাদাভাবে 3 করে পাওয়া লাগবে। এখন বলা ভাই আমি এসএসসি তে পাইছি 5 আর এইচএসসি তে পেলাম হচ্ছিল 2.8, হবে না, আলাদা করে অ্যাটলিস্ট 3 পাওয়া লাগবে এবং দুইটা যোগফল 7.5 হইতে হবে, এবং অ্যাটলিস্ট এইচএসসির অ্যাকাউন্টিং এ 3 পাইতে হবে, আদারওয়াইজ তুমি কিন্তু এই পরীক্ষার জন্য অ্যাপ্লাই করতে পারবা না। বিজ্ঞান শাখার জন্য কি মানবিক শাখার জন্য কি সব ইনফরমেশন আছে, এ লেভেল ও লেভেল ওদের জন্য কি আছে, সবকিছু আছে। আচ্ছা, পরীক্ষা কিভাবে হচ্ছে দেখো, পরীক্ষা হচ্ছে বহু নির্বাচনী পরীক্ষা এবং লিখিত উভয় অনুষ্ঠিত হবে। সো রিটেন এবং আমাদের এমসিকিউ বোথ কিন্তু এই পরীক্ষায় আসবে। বহু নির্বাচনী পরীক্ষার জন্য 45 মিনিট এবং রিটেনের জন্য 45 মিনিট। সো 45 90 মিনিটস, মানে 1 ঘন্টা 30 মিনিটের পরীক্ষা হবে, এবং আমাদের এখানে উত্তর করতে হবে। আচ্ছা, বহু নির্বাচনী এমসিকিউ লিখিত পরীক্ষা প্রাপ্ত নম্বর এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক মানে রিটেন এমসিকিউ এসএসসি এইচএসসি সবগুলো মিলে আমাদের মোট 120 নম্বরের পরীক্ষা হবে। এবং এখানে কিভাবে নাম্বার আসবে দেখবা, এসএসসি এবং এইচএসসি থেকে 20 নম্বর, আমাদের এমসিকিউ 60 নম্বর, রিটেন হবে 40 নম্বর, মোট আমাদের এই 120 নম্বরের পরীক্ষাটা হচ্ছে। আচ্ছা, এমসিকিউ প্রশ্নের প্রতি 4টি ভুল উত্তর প্রদানের জন্য একটি শুদ্ধ উত্তর কাটা হবে, মানে আমাদের একটা অ্যান্সার রাইট হলে নাম্বার হয় 1, প্রত্যেকটা ভুলের জন্য 0.25 করে কাটা হবে, কিন্তু যতগুলো ভুল উত্তর দিবা তোমার নেগেটিভ মার্কিং হবে। আচ্ছা, কিভাবে পরীক্ষা হবে দেখো, বাংলা এমসিকিউ, বাংলা আবশ্যিক, ইংলিশ আবশ্যিক, হিসাব বিজ্ঞান আবশ্যিক, ম্যানেজমেন্ট আবশ্যিক। আর এইখানে মার্কেটিং অথবা ফাইন্যান্স, দেখো এখানে কিন্তু লেখা আছে মার্কেটিং অথবা ফাইন্যান্স থেকে উত্তর করতে হবে, 12টা করে এমসিকিউ, 5 12 60, এবং আমাদের লিখিত উত্তরও দেখবা সব উত্তর করা লাগবে, এবং তুমি এমসিকিউ যদি ফাইন্যান্স উত্তর করো তোমার রিটেনে এসে ফাইন্যান্স উত্তর করতে হবে, যদি তুমি এমসিকিউতে মানে মার্কেটিং উত্তর করো তোমার রিটেনে এসে মার্কেটিং উত্তর করতে হবে। এখানে কিভাবে করে 40 নাম্বার আছে। বিজ্ঞান ও মানবিক শাখা থেকে স্টুডেন্ট আসতে পারে, বিজ্ঞানের জন্য কিভাবে প্রশ্ন হবে, বাংলা ইংলিশ আইসিটি গণিত, লিখিত ইংলিশ বাংলা ইংলিশ আইসিটি গণিত থেকে প্রশ্ন হবে, এখান থেকে উত্তর করতে হবে, গেল। এ লেভেলের জন্য কি হবে আছে। মেধা তালিকায় কিভাবে করা হবে দেখো, ভর্তি পরীক্ষায় ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য টোটাল সিট সংখ্যা 856টা বরাদ্দ, কত 856, এর বেশি কিন্তু না। সো 1050টা সিটের মধ্যে ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য এত ছাপানো, আমি নিচে আসি একটু আরো ভালো উত্তর পাবা। এই দেখো, ব্যবসায় শিক্ষা থেকে টোটাল মেধায় 856টি সিট আমাদের কিন্তু মেধায় হবে, এবং কোটা থেকে আসবে হচ্ছে বিভিন্ন কোটা থেকে 74টি। এটা গত বছর ভর্তি পরীক্ষাও এটা হয়েছে, এই বছর কি হবে চেঞ্জ হতে পারে। সো 1000 টোটাল সিট সংখ্যা দেখো 1050টি। এই জিনিসটা তোমরা দেখতে পারবা, দেখো কিভাবে তুমি ক্লিয়ার করবে একটু দেখো। ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, এটা হচ্ছে ব্যবসা শিক্ষা হতে, বিজ্ঞান হতে, মানবিক হতে। ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে ব্যবসা শিক্ষার্থীর জন্য 128টা সিট আছে মেধা, এবং কোটায় আছে 11টি, মানে মোট 135টা সিট। সায়েন্সের জন্য বরাদ্দ 11টি মেধা, একটি কোটা, মোট 12টি, এবং আর্টস বা যারা মানবিক থাকে সব মিলে 3টি সিট বরাদ্দ। এইভাবে ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য দেখো, এটা ম্যানেজমেন্ট কয়টা ডিপার্টমেন্ট, ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম, মার্কেটিং, ফাইন্যান্স, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স, এমআইএস ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম তোমাদের হচ্ছিল। আমি যদি বলি আমি হচ্ছিল মার্কেটিং ডিপার্টমেন্টের, তোমাদের সাইফ ভাইয়া মার্কেটিং ডিপার্টমেন্ট, তোমাদের হচ্ছে ফাইজা আপু মার্কেটিং ডিপার্টমেন্ট, তোমাদের হচ্ছিল আহ তোমাদের মাহিন ভাইয়া ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, তোমাদের অনেক ভাইয়া ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের, তোমাদের প্রান্তি আপু তোমাদের মার্কেটিং ডিপার্টমেন্টের। দেন ডিপার্টমেন্ট আছে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, ইন্টারন্যাশনাল বিজনেস, অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ। মোট আমাদের 9টা ডিপার্টমেন্টে ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য এইটা কত 87 যোগ এই মোট 95টা সিট, এবং কোটায় হচ্ছে যারা যারা মানবিক তাদেরকে হচ্ছিল 25টা সিট বরাদ্দ। এবং এখানে যোগ করো কত হয়, 100 কত হয়
856+74, ব্যবসায় শিক্ষার জন্য 930টি সিট বরাদ্দ। সো যারা ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে সিউনিট আসবে তাদের জন্য 930টা সিট, যারা সায়েন্স থেকে বিজনেস ফ্যাকাল্টি আসবে তাদের জন্য 95টা, এবং যারা মানবিক বা হিউম্যানিটিস থেকে বিজনেস ফ্যাকাল্টি জন্য মোট 75 সিট, টোটাল 1050টা সিট বরাদ্দ গেল। একটা আই থিঙ্ক ক্লিয়ার আইডিয়া পাইলা কিভাবে হচ্ছে না হচ্ছে। কোটায় কারা কারা দেখো, মুক্তিযোদ্ধার সন্তান কত পার্সেন্ট, ক্ষুদ্র নিগোষ্ঠী কত পার্সেন্ট, দলিল সম্প্রদায়ের কত, তারপরে প্রতিবন্ধী কত, খেলোয়াড় কোটায় কত, এখান থেকে তোমরা সব ইনফরমেশন পেয়ে যাবে, এবং তোমাদের কত পরীক্ষার জন্য কি হবে, কয়দিনের মধ্যে কি হবে, বাকি সকল ইনফরমেশন তোমাদের এখানে প্রপারলি দেওয়া আছে। যদি একটু উপরে যাও তুমি দেখবা এখানে তোমাদের যদি বলি ভর্তি পরীক্ষা কিভাবে কি পাইতে হবে, দেখো ব্যবসায় শিক্ষা বিভাগে ভর্তির জন্য মেধা তালিকা দেখো, প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধা দেখো, মেধা তালিকায়, যে মেধা তালিকায় কিন্তু বলছে মেধা তালিকা সহ কিন্তু মোট, আর কোটা সহ মোট এত, বাট মেধা তালিকার কথা আমি এখন বলতেছি। মেধা তালিকায় কি হবে, মেধা তালিকায় মোট 856 জন পরীক্ষার্থী এবং কোটায় 74 জনকে ভর্তির জন্য বিবেচনা করা হবে, টোটাল কত, 930। বহু নির্বাচনী অংশে ইংরেজিতে আমার আলাদা 5 পাইতে হবে, এবং টোটাল এমসিকিউ যে 60-এর মধ্যে 24 পাইতে হবে। সো ইংলিশে 12তে 5 পাওয়া বাধ্যতামূলক, পাস আদারওয়াইজ হবে না, এবং টোটাল মোট 24 পাইতে হবে অ্যাটলিস্ট পাস করার জন্য। এখন বলা ভাইয়া আমি 60-এ পাইলাম হচ্ছিল 50, বাট আমি ম্যাথে ইংলিশে পাইছি মাত্র 4, তুমি ফেল হবে না, ম্যাথে তো 5 পাওয়া লাগবে অ্যাটলিস্ট পাস করার জন্য, এবং টোটাল পাওয়া লাগবে 24। এছাড়া লিখিত অংশে ন্যূনতম 12 মার্কস পাইতে হবে, 40-এ 12 পাইতে হবে। সো অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। তবে বহু নির্বাচনী পরীক্ষায় লিখিত এবং উভয় মিলে ন্যূনতম 40 পেতে হবে, আবার লিখিত আর এমসিকিউ মিলায় তোমার অ্যাটলিস্ট 40 পাওয়া লাগবে, অনেকগুলো ক্রাইটেরিয়া মিলায় তোমার কিন্তু 40 পেতে হবে। তুমি বললা ভাইয়া আমি এখানে 24-এর মধ্যে পাইলাম 25, এখানে 12তে পাইলাম 13, কত হয়, 25 আর 13 38, হবে না, টোটাল 40 পাওয়া লাগবে, পেতে হবে। এইভাবে করে যারা সকল শর্ত পূরণ, আচ্ছা ভর্তির উপযুক্ত শর্ত করে সকল শিক্ষার্থী সমানভাবে প্রযোজ্য হবে, একইভাবে করা হবে, এবং এইভাবে বহু নির্বাচনী পরীক্ষায় যারা পাশ করবে এই সকল মিলায়, পাশ করা থেকে টপ থেকে সব মিলায় যতগুলো আসন, আসন কত আছে বলো তো, আসন আছে হচ্ছিল ব্যবসায় শিক্ষার জন্য মোট 930, তাই না, 983, 930, আচ্ছা আমাদের কত, 930 ইন্টু 3 গুণ শিক্ষার্থীর খাতা, 930 মানে 3 নং 27, 2790 শিক্ষার্থী, মনে করো সব পূরণ করছে, মনে করো এইভাবে ধরে নাও 5000 শিক্ষার্থী সকল ক্রাইটেরিয়া মিট করে পাশ করছে, তবে নাম্বারের ভিত্তিতে মোট 2790 জনের খাতা, এমসিকিউর খাতা বহু নির্বাচনীতে যারা পাশ করছে, সেখান থেকে মোট আমাদের কত, বহু নির্বাচনে প্রশ্নের খাতা যে কটা হয় 60 নম্বরে যত পূরণ করছে, আমাদের এখান থেকে মোট 3 গুণ মানে 2790 জনের খাতা পাশ করা হবে, পাশ করে তার ভিত্তিতে আমাদের কিন্তু রিটেন চেক করা হবে। এখন মনে করো একজন ভাইয়া এমসিকিউতে এই 2790-এর মধ্যে পড়লো না, তারা হয়তো মনে করো 2900 পজিশন হলো, কিন্তু তার খাতা সে 60-এ 60 পেলো, তার খাতা কিন্তু সরি 40-এ 40 হলো রিটেনে, তার খাতা কিন্তু অ্যাক্সেস করা হবে না। সো আশা করি বুঝতে পারছো আমাদের সব পার্টে ভালো মতন কিভাবে পাইতে হবে। সো তোমরা একটু এটা পড়ো, পড়ে এই লাইভটা আবার দেখো, পড়ো, এখানে অনেক কিছু আছে, আমি বলতে গেলে সময় লাগবে, আজকে লাইভ এটা করতে গেলে অনেক সময় যাবে, আমি এটার বাকিটা করবো না। সো তোমাদের একটা মোটামুটি আইডিয়া দিয়েছি কোথায় পাবা, কিভাবে পাবা, কি ইনফরমেশন আছে, ঠিক একইভাবে যে কোনো পরীক্ষার তুমি যদি ওয়েবসাইটে যাও যে কোনো ভার্সিটি, সেখানে গেলে দেখবা তাদের ভর্তি পরীক্ষার ইনফরমেশন আছে, সেটা ঘাটো, বোঝো ভাইয়া কিভাবে পরীক্ষা হচ্ছে, কত নাম্বারে পাশ করতে হবে, কতজনকে নিবে, এই বিষয়গুলো আহ আমাদের বুঝতে হবে, কিভাবে ইনফরমেশন আসতেছে, কিভাবে আমাদের পরীক্ষা। সো আই থিঙ্ক তোমরা আলাদা করে ইনফরমেশন পেয়ে যাবা। সো দেখো, ওইভাবে প্রস্তুতি নাও। সো কারো কোনো কনসার্ন আছে বলো তো, আমি আবার এটা গো থ্রু করবো না, বাট অন্য কোনো প্রশ্ন থাকলে একটু আমাকে বলো, ভাই আমি এই জিনিসটা একটু আমাকে বলো তো, অন্য অন্য প্রশ্ন একটু বলো তো, কারো কোনো কনসার্ন আছে কিনা। অনেকে আমরা দেখছি, কারো কোনো কনসার্ন থাকলে ফাইন্যান্স কি অপশনাল, ইয়াস ফাইন্যান্স কি অপশনাল, তোমার ফাইন্যান্স অথবা মার্কেটিং যে কোনো একটা উত্তর করতে হবে ফর ঢাকা ইউনিভার্সিটি। গুচ্ছতে ফাইন্যান্স মার্কেটিং নাই, জাহাঙ্গীরনগরে লাস্ট ইয়ার পর্যন্ত ফাইন্যান্স মার্কেটিং ছিল না। ওকে, আশা করি কনসার্ন তেমন একটা নাই। আমরা এখন এইটা বাদ দিয়ে আমরা আবার গেট ব্যাক করি যে ভাইয়া আমরা তো 22-টি সেশন দেখলাম, এবার আমরা একটু 24-25 সেশনের প্রশ্ন দেখি কি অবস্থা। ঠিক আছে,
ভাইয়া সবগুলো আলাদা পাস না, কিন্তু শুধুমাত্র ইংলিশ আলাদা পাস ভাইয়া, বাকিগুলো আমাদের আলাদা করে পাস করা লাগবে না। আচ্ছা, সো আমরা এটাকে 22 থেকে দেখেছি, এবার আমরা 23-24 দেখবো, ঠিক আছে? দেখো, সুদের হার বৃদ্ধির কারণে, সুদের হার বৃদ্ধির কারণে ভবিষ্যতে প্রাপ্ত অর্থের বর্তমান মূল্য, সো প্রেজেন্ট ভ্যালু কি হবে যখন ইন্টারেস্ট রেট বেড়ে যায়? প্রেজেন্ট ভ্যালু কি আমরা কিন্তু জানি, প্রেজেন্ট ভ্যালুর সাথে ইন্টারেস্ট রেটের একটা ইনভার্স রিলেশনশিপ আছে। সো যখন সুদের হার বৃদ্ধি পাবে তখন বর্তমান মূল্য কি হবে? কম হবে। একের সি, সব উত্তর দাও। ভাইয়া জে এন ইউ সংখ্যালঘু, ভাইয়া দেখো আমি যদি এখন এরভাবে বলতে যাই, অনেকে জে এন ইউ, সি ইউ, জিএসটি অনেকগুলো আসবে, একটু দেখে নাও, এরকম ইজি বাংলা ভাষায় লেখা আছে, তুমি পড়লে আইডিয়া পাবে। আমি কিন্তু এখন পড়তে গেলে অনেকগুলো প্রশ্ন চলে আসবে, সো আমি এখন সবগুলো যাচ্ছি না। একের সি আমরা সবাই জানি কম হবে। পোর্টফোলিও বিনিয়োগ করা হয় কেন? পোর্টফোলিও বিনিয়োগ করা হয় আমরা সবাই জানি, ঝুঁকি কমানোর জন্য পোর্টফোলিও বিনিয়োগ করা হয়, বিনিয়োগের ঝুঁকি হ্রাসের জন্য। দুইয়ের উত্তর সি, আমরা সবাই জানি। তিনত, দীর্ঘমেয়াদী অর্থায়নের ক্ষেত্রে অভ্যন্তরীণ উৎস কোনটা? দীর্ঘমেয়াদী অর্থায়নের ক্ষেত্রে অভ্যন্তরীণ উৎসের মধ্যে কোনটা আছে বলো তো? পাঁচটার মধ্যে অভ্যন্তরীণ দীর্ঘমেয়াদী উৎস কোনটা বলো তো একটু? তিনের উত্তর কি হবে? তিনের ডি, এক্স্যাক্টলি, সংরক্ষিত মুনাফা। সংরক্ষিত মুনাফা অভ্যন্তরীণ দীর্ঘমেয়াদী উৎস হিসেবে কাজ করে, আমরা জানি। পেলাম। সরকার যে বন্ড ইস্যু করে তাকে কি বলা হয়? যেইখানে ট্রেজারি, ট্রেজারি মানেই সরকার, তো সরকার, ট্রেজারি, বন্ড, বন্ড, সো রাইট উত্তর হবে সি। ট্রেজারি মানে সরকার, বন্ড মানে তো বন্ড তো বলছে, ট্রেজারি কি হবে? তিনের উত্তর সি। ভেরি ইজি। চারের সি। কোন দেশের আর্থসামাজিক ও রাজনৈতিক অবস্থার পরিবর্তনের ফলে কোন ঝুঁকি তৈরি হয়? আর্থসামাজিক রাজনৈতিক ইস্যুর ফলে যেই ঝুঁকি সৃষ্টি হয় সেটাকে আমরা কি ঝুঁকি বলি বলো তো? পাঁচের উত্তর কি হবে? দ্রুত বলো কি হবে? যেই ঝুঁকি সবাইকে প্রভাবিত করে সেটাকে কি বলা হবে? পাঁচের সি, বাজার ঝুঁকি, এক্স্যাক্টলি। 6 নম্বর প্রশ্নে আসি। অ্যানুইটির ক্ষেত্রে কি হয়? আমি পড়বো না, তোমরা বলো অ্যানুইটির ক্ষেত্রে কি হচ্ছে। অপশনও পড়বো না, ভেরি ইজি, আমরা পড়েছি, কি হয় বলো তো? 6-এর উত্তর। 6-এর উত্তর কি হবে কমেন্ট বলো। এক্স্যাক্টলি, প্রতিটা কিস্তির পরিমাণ সময় থাকে, এটাকে বলা হয় অ্যানুইটি। 6টা প্রশ্ন করলাম ফাইন্যান্সের, 6টাই বইয়ের একদম বেসিক ইনফরমেশন, বেসিক কোশ্চেন। বিনিময় বিল হচ্ছে কি বলো? বিনিময় বিল কি? দুইটা, এ বি এর কাছে টাকা পায়, সো বি এ কে টাকা দিবে। কাকে দিবে? বি এ কে দিবে। বাকি আছে পাওনা, এ টাকা পায়। সো যদি অঙ্গীকার পত্র হয়, বি অঙ্গীকার পত্র বানাবে, আর এ বানাবে হচ্ছিল বিনিময় বিল। বি কি বলে, ভাই তুমি আমার কাছে টাকা পাও, আমি তোমাকে টাকা দেওয়ার জন্য অঙ্গীকার করলাম, প্রমিস করলাম, কসম কাটলাম। আর এ বিনিময় বিল পাঠাবে যে ভাই আমি তোমার কাছে টাকা পাই, তুমি অমুক তারিখে আমার টাকা দিতে বাধ্য থাকবা। সো দেখো কি হবে, বিনিময় বিল কি শর্ত সাপেক্ষে? শর্ত সাপেক্ষে মানে কাটা, আমরা কিন্তু পড়ি টাকা, এগুলো ছিল শর্তহীন কোন রকম দলিল। সো সাতের উত্তর হবে শর্ত, অর্থ প্রদানের শর্তহীন আদেশ। এক্স্যাক্টলি, কে বললা? সাতের সি, বইয়ের প্রশ্ন। নিচের কোনটি বাতিল চেক বলে গণ্য হবে বলো? কোনটা বাতিল চেক? পরবর্তী 2 বছরে বাতিল চেক নিয়ে প্রশ্ন বা বাসি চেক নিয়ে প্রশ্ন হচ্ছে, বাসি চেক যেটা হয়েছে সেটা বাতিল হিসেবে গণ্য হয়। সো উত্তর কি? বাসি চেক আমাদের বাতিল চেক। গেল। ব্যাংকে নগদ জমার হার বৃদ্ধির ফলে নিচের কোনটি ঘটে? যখন নগদ জমার হার বৃদ্ধি পায় তখন কি ঘটে বলো তো? ব্যাংকের নগদ জমার হার, ওই যে কেন্দ্রীয় ব্যাংক বলে নগদ জমার হার বাড়ায় দাও, কি হবে উত্তর? 9-এর। 9-এর মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, এক্স্যাক্টলি। আমরা নগদ জমার হার কেন্দ্রীয় ব্যাংক নিয়ন্ত্রণ, বাড়ানো কমানোর মাধ্যমে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করে।
বাংলাদেশের নিচের কোনটি বিশেষায়িত ব্যাংক নয়? সো এইগুলা প্রথম তিনটা, বাংলাদেশ কৃষি ব্যাংক, তারপরে হচ্ছিল রাজশাহী কৃষি ব্যাংক, প্রবাসী কল্যাণ, এগুলা হচ্ছিল বাংলাদেশের অন্যতম বিশেষায়িত ব্যাংকের এক্সাম্পল। কর্মসংস্থান ব্যাংকটা আমাদের খুব একটা বিশেষায়িত ব্যাংকের মধ্যে পড়ে না। এর উত্তর ডি। 11, নিচের কোন নীতি সব ধরনের জীবন ও সম্পত্তি বীমার ক্ষেত্রে প্রযোজ্য? বলতো নিচের কোনটা সকল ধরনের সম্পত্তি বা বীমার ক্ষেত্রে প্রযোজ্য বলতো? 11 উত্তর কি হবে? এগারো রাইট উত্তর। প্রত্যক্ষ কারণ নীতি, এক্স্যাক্টলি। কারণ যদি আমি বলছি, আমি যদি হাতের ধরলাম হাতের বীমা করলাম, বাট আমার পা ভাঙছে, টাকা দিবে না। আমি গাড়িতে বলছি গাড়ি অ্যাক্সিডেন্ট করলে যদি গাড়িতে ঘষা লাগে আমি বিমার টাকা পাবো, বাট গাড়িতে লাগলো আগুন, টাকা দিবে না। প্রত্যক্ষ কারণ সব জায়গায় প্রয়োজন। লাস্ট প্রশ্ন, কোন ধরনের বীমায়, জীবন বীমায় ঋণ সুবিধা পাওয়া যায় বলো? বইয়ে আমাদের দেওয়া আছে, বলো কি হবে? কোন ধরনের বীমায় ঋণ সুবিধা পাওয়া যায়? আমাদের লাস্ট কোয়েশ্চেন 2022-23 ভর্তি পরীক্ষায়, বলো কি হবে উত্তর? বা 12-এর উত্তর কি? এক্স্যাক্টলি, মেয়াদি বীমার ক্ষেত্রে আমরা কিন্তু ঋণ সুবিধাটা পেয়ে থাকি। রাইট উত্তর ছিল মেয়াদি বীমা। গাইস, এবার আমাকে বলো, 23 24 সালের কোশ্চেন দেখলাম, ওয়াজ দ্য কোশ্চেন টাফ? তোমাদের এইচএসসি বইয়ের বাইরে থেকে কিছু আসছে কিনা বলো তো একটু, বলো কেমন লাগলো ওভারঅল কোশ্চেনের ডিফিকাল্টি লেভেল কেমন বলো তো? ফাইন্যান্সের 2 বছর দেখলা কেমন, কি মনে হলো ভাইয়া? টাফ নাকি ইজি বলো তো? মনি বলছে 12 আউট অফ 12। সুমাইয়া আক্তার, না সব ইজি। রাইহান ইসলাম বলছে নো, রাইহান নো বলছে, এমন মনে বলছে টাফ না, ইজি বলতেছে, কারণ অনেকগুলো উত্তর পারছে। ভাই, বেসিক ক্লিয়ার থাকলে কেউ তোমাকে আটকাইতে পারবে না ভাইয়া। তাহলে কি আমার অ্যাডমিশন কোচিং করার দরকার নাই? আছে। কিছু ম্যাথ আসবে এখানে, ম্যাথ গুলো আসতে পারে, গত 2-3 বছর আসে নাই, হয়তো বা এবার আসতে পারে। কিভাবে আসবে অ্যাকাউন্টিং এর ম্যাথ গুলা, কিভাবে 3 পৃষ্ঠার ম্যাথ 3 লাইনে শেষ করতে হয়, এসব আমরা শিখবো। সো এইগুলা আমাদের প্রশ্ন আসবে, আশা করি বুঝতে পারতেছো ফাইন্যান্সের কোশ্চেন লেভেলটা কেমন। গেল, গেল। আচ্ছা, এইবার আমরা আমাদের অন্য একটা টপিকে আসি। টপিকটা কি ভাইয়া? আমাদের সি ইউনিটের অ্যাডমিশন কোর্স নিয়ে তোমাদের কিন্তু ওভারঅল ভর্তি প্রস্তুতি শুরু করে ফেলতে হবে, এবং তোমাদের এই প্রস্তুতি কিন্তু 100-100 করার জন্য আমরা আমাদের পক্ষ থেকে নিয়ে এসেছি ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটের অ্যাডমিশন কোর্স, এবং এইটা দিয়ে আমাদের লঞ্চিং লাইভ হয়ে গেছে তোমরা জানো। এই যদি আমি শর্টলি বলি, আমাদের এই কোর্সে কি কি থাকবে। এই কোর্সে আমাদের টিচার প্যানেল দেখছো, দেখো আমাদের টিচার প্যানেলে একটা জাস্ট যদি জিনিস তোমাদের দেখাই, সেটা হচ্ছে আমি ঢাকা ইউনিভার্সিটি এফবিএস, মাহিন ভাইয়া ঢাকা ইউনিভার্সিটি, সাইফ ভাইয়া ঢাকা ইউনিভার্সিটি, অনিক ভাইয়া ঢাকা ইউনিভার্সিটি, প্রান্তি আপু ঢাকা ইউনিভার্সিটি, ফাইজা আপু ঢাকা ইউনিভার্সিটি, ফারজানা আপু ঢাকা ইউনিভার্সিটি, নাইম ভাইয়া ঢাকা ইউনিভার্সিটি, রবিও ভাইয়া, সানি ভাইয়া ঢাকা ইউনিভার্সিটি। ঢাকার ইউনিভার্সিটির বাইরে কে কে আছে? ঢাকা ইউনিভার্সিটির বাইরে জাহাঙ্গীরনগর থেকে আছে তোমাদের ফারহান ভাইয়া, জগন্নাথ থেকে আছে তোমাদের কাইফ ভাইয়া। আমরা দুই একটা ডিফারেন্ট ইউনিভার্সিটি যারা আস্তে আস্তে ইনক্লুড করা শুরু করেছি, বিকজ আমাদের এই কোর্স শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটির জন্য না, আমাদের এই কোর্স দেশের সকল ইউনিভার্সিটির জন্য। সো আমরা আস্তে আস্তে বিভিন্ন ইউনিভার্সিটির রিপ্রেজেন্টেটিভ রাখছি, যারা ওই সকল ইউনিভার্সিটির জন্য তোমাদের গাইড করতে পারবে। আমাদের কিন্তু জাহাঙ্গীরনগরের জন্য স্পেশাল ক্লাস হবে, ফারহান ভাই তোমাদের প্রপারলি গাইড করতে পারবে, তোমাদের কাইফ ভাই আর জগন্নাথের জন্য তোমাদের কিন্তু তোমাদের গাইড করতে পারবে। সো আমাদের টিচার তোমরা এখন দেখতে পাচ্ছ আমরা কাদেরকে নিয়ে কোর্স ক্রাফট করেছি। গেল, এরপর যদি একটু আসি, আমাদের এখানে আমরা আমাদের লাইফ স্টাডি হ্যাবিট নিয়ে কথা বলেছি, আমরা কিছু বলবো না। আমাদের এই যে কোর্সটা, এই কোর্সের মধ্যে কি কি থাকে দেখো। আমাদের এই কোর্সে তোমরা পাবা বেসিক টু অ্যাডভান্স 66টা ক্লাস। কিছু টপিক তোমরা ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীর, জগন্নাথ, গুচ্ছ, চিটাগং, রাজশাহী সব জায়গায় প্রয়োজন, আমরা বেসিকে পড়াবো। দেন স্পেশাল লাইফ ক্লাস হবে, কিছু জাহাঙ্গীরনগর স্পেসিফিক, কিছু গুচ্ছ স্পেসিফিক, কিছু রাজশাহী, চিটাগং, বরিশাল এসব স্পেসিফিক,
কিছু জগন্নাথ স্পেসিফিক, এরকম 16টা ক্লাস হবে। ডিউ রিটেনের জন্য আলাদা আমরা মোট 6টা ক্লাস নিব। সো আমরা বেসিক নিয়ে এখন বলা ভাই আমি ঢাকার জন্য পড়বো না, তাহলে তোমার এই ক্লাসটা করার দরকার নেই, তুমি স্পেশাল ক্লাসের মধ্যে যখন আমি গুচ্ছের পড়া পড়ো শুধুমাত্র ওই ক্লাসটা করো। এইভাবে আমরা কোর্সটা ক্রাফট করেছি, মোট 88টি ক্লাস হবে। এবং এর বাইরে আমাদের ডেইলি এক্সাম থাকলে উইকলি ফাইনাল সব মোট 105টি এক্সাম প্রিপারেশন হবে। অধ্যায় ভিত্তিক বা ক্লাস ভিত্তিক লেকচার থাকবে 77টি, লেকচার স্লাইড থাকবে 88টি। আমাদের সার্বক্ষণিক মেন্টর সাপোর্ট থাকবে, যেখানে তোমরা আমাদের গ্রুপে প্রশ্ন করলে উত্তর পাবে এবং ডাউট সলভ হয় প্রতি উইকে পার সাবজেক্ট, বা প্রতি 2 উইক এক সাবজেক্টের উপর একটা করে ডাউট সলভ হয়ে যাবে, যেখানে আমরা একটা দুইটা ফাইন্যান্স ক্লাসে তুমি একটা ডাউট সলভ দিব লাইভে, তোমরা এসে আমাদের জুমে আমাদের সাথে কথা বলবা। সো কি থাকছে দেখো, ডিউ অ্যান্ড জিএসটি অ্যাডমিশন কোশ্চেন ব্যাংক থাকবে আলাদা করে দিব, একটা 10,000 এমসিকিউ সম্মিলিত একটা আমাদের কোশ্চেন ব্যাংক থাকবে, 88টি লাইভ ক্লাস থাকবে, রিটেন স্পেশাল ক্লাস থাকবে, সার্বক্ষণিক মেন্টর সাপোর্ট, অধ্যায় ভিত্তিক লেকচার শিট, ফাইনাল মডেল টেস্ট, বেসিক টু অ্যাডভান্স ক্লাস, এক্সাম থাকবে 105টি এবং এতটি স্পেশাল ক্লাস থাকবে। ওই ক্লাসে আমরা জিএসটি, জেইউ, জগন্নাথ, শাহজালাল, সিইউ, আরিও সবকিছু নিয়ে আমরা কম বেশি একটা দুটা করে ক্লাস দেবো। আশা করি তোমরা একটা প্রপার আইডিয়া পাচ্ছ কি হতে যাচ্ছে আমাদের এই কোর্সটিতে। এইটা বাদেও আমাদের এই কোর্সে তোমাদের রুটিন কিভাবে আছে আমরা সব দিয়ে দিচ্ছি। আচ্ছা, সো আমাদের তো এই গেল। এর বাইরে আমাদের যদি বলি আমাদের ডেইলি এবং উইকলি রুটিন কেমন হবে, দেখছো প্রতি উইকে প্রত্যেকদিন একটা করে ক্লাস, ফ্রাইডেতে শুধুমাত্র আমরা এক্সাম নিব, আমরা ডাউট সলভ নিব। এবং এর বাইরে আমাদের প্রথম ফার্স্ট উইকের ক্লাস দেখছো 6 তারিখ থেকে শুরু হবে, ডেট কম বেশি হতে পারে, কবে কোন টপিক কিভাবে কয়টার সময় কোন টপিকের উপরে হবে আমরা সব রুটিন দিয়ে দিই, আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টরা কিন্তু সকল ক্লাসগুলো পেয়ে যাবে। গেল গেল এইবার আমি নিয়ে আসছি আমাদের রিয়েলিটি চেক এক্সাম। ভাইয়া এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছিল আমাদের এইচএস অ্যাডমিশন পরীক্ষার আগেই এইচএসসি পরীক্ষার উপর ডিপেন্ড করে আমাদের ওভারঅল প্রস্তুতি কেমন সেইটার একটা ওভারঅল কথাবার্তা। সো আমরা এইচএসসি তে পড়েছি, পড়ার উপর আমরা বেসিক ক্লিয়ার করেছি, রাইট? সো সেইটা ক্লিয়ার করলে আমাদের ওভারঅল প্রিপারেশনটা কেমন আমরা কিন্তু সেই বিষয়টা জানতে পারবো আমাদের রিয়েলিটি চেক এক্সাম মাধ্যমে। ভাইয়া এক্সাম দিলাম, আমাদের লাভটা কোথায় আছে একটু বলেন তো। আমাদের লাভটা দেখো তো পুরস্কার কি দেওয়া আছে, যে ফার্স্ট হবে সে আমাদের পাবে হচ্ছিল একটা আইপ্যাড। ভাইয়া কোন ইউনিট থেকে পাবে ভাইয়া? প্রত্যেক ইউনিট থেকে পাবে, এই ইউনিট থেকে একটা, ইউনিট থেকে একটা, ইউনিট থেকে একটা। যে সেকেন্ড হবে সে পাচ্ছে 10,000 টাকার সমপরিমাণ, 5,000 টাকার কোর্স ফ্রি এবং আমাদের হচ্ছিল বাকি 5,000 টাকা ক্যাশ। থার্ড হবে সে 5,000 টাকার কোর্স হবে, 3,000 টাকা ক্যাশ পাবে। এর বাইরে প্রতি ইউনিটের বিজয়ীরা পাবে প্রাইজ মানি এবং আমাদের পেইড কোর্স সম্পূর্ণ ফ্রি। 5,000 টাকার কোর্স আমরা যারা একটা লিস্ট করব টপ এতজন ফ্রি কোর্স পাবে, এবং টপ 50 জন পেয়ে যাবে হচ্ছিল আমাদের 1-to-1 মেন্টরশিপ। এই এক্সামটা ডেট চেঞ্জ হয়েছে, আমাদের সি ইউনিটের এক্সামটা হবে হচ্ছিল কয় তারিখ, আমাদের সিনিয়র এক্সামটা হবে হচ্ছিল 12 সেপ্টেম্বর, এক্সামটা হচ্ছে 12 সেপ্টেম্বর এবং রেজাল্ট আমাদের ঘোষণা হবে হচ্ছিল 15 সেপ্টেম্বর। সো সবাই কিন্তু এখনই আমাদের কমেন্টে একটা লিংক আছে, সেই লিংকের রেজিস্ট্রেশন করে ফেলো। রেজিস্ট্রেশন করলেই কিন্তু আমরা তোমাদের সেই পরীক্ষা দেওয়ার অ্যাক্সেস দিব। সিট লিমিটেড, আমরা আনলিমিটেড সিট দিচ্ছি না, সো তোমরা অবশ্যই রেজিস্ট্রেশন করে ফেলো। কিভাবে অংশগ্রহণ করবা, কমেন্টে একটা লিঙ্ক দিয়েছি দেখবা, সেই লিঙ্কে তোমরা অংশগ্রহণ করে ফেলো। আমি আবারও লিঙ্কটা এখন পেস্ট করছি, আমাদের কিন্তু কমেন্টে লিঙ্কটা দেওয়া আছে তাই না, আমি স্টিল, আচ্ছা একদম পিন করা আছে, সেইখানে তোমরা সেই লিঙ্ক কমেন্ট করে যাও, গিয়ে সেখানে পিডিএফ আছে, একটা পিডিএফটা সংরক্ষণ করে নাও। কবে আছে এই এক্সামটা, সিউনিট হবে হচ্ছিল 12 সেপ্টেম্বর এবং আমাদের 19 সেপ্টেম্বর ঘোষণা করা হবে। এবং আজকে তোমরা, সরি, রিলিজ তো আজকে হচ্ছে, আমাদের এক্সাম হবে হচ্ছিল 12 সেপ্টেম্বরে। ওকে, সো আশা করি আমাদের সকল ইনফরমেশন তোমরা পেয়েছো। অবভিয়াসলি এখনই তোমরা পার্টিসিপেট করবা, করে আমাদের এই পরীক্ষা অংশগ্রহণ করবা। গেল, আমরা আমাদের লাস্ট ইয়ারের কোশ্চেনে চলে আসি। বাই দ্য ওয়ে, তোমাদের কি রিয়েলিটি চেক নিয়ে কি কারো কোনো কনসার্ন আছে, যে ভাইয়া আমাদের এই কনসার্ন, আমাদের কোর্স নিয়ে এই কনসার্ন, একটু কমেন্ট করো তো ভাইয়া। যাদের যদি কোনো কনসার্ন থেকে থাকে আমি একটু সেইগুলো ক্লিয়ার করে দিন, আমি লাইভে চলে যাবো আবার। একটু বলো কারো কোনো কোর্স বা রিয়েলিটি চেক নিয়ে কারো কোনো কনসার্ন আছে কিনা, একটু আমাকে বলে ফেলো তো। যে ভাইয়া আমরা আমাদের কোর্স নিয়ে এই বিষয়ে একটু আমাদের কনসার্ন আছে, একটু বলো তো। কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা আমাদের লাস্ট এই বছরের কোশ্চেনে, মানে লাস্ট ইয়ারের কোশ্চেনে চলে যাবো আমরা। একটু বলো তো কারো কোন রকম কোনো কনসার্ন আছে, থাকলে একটু জানিয়ে দাও, জাস্ট 1 মিনিট সময়, আমি সেই কনসার্নটা তোমাদের ক্লিয়ার করে আমি আবার আমাদের আজকের যেই
কোশ্চেন আমি তিনটা পার্ট করার কথা ছিল, কোশ্চেন সলভ বিগত কয়েক বছরের 2 বছর কোশ্চেন সলভ করেছি, লাস্ট ইয়ারের কোশ্চেনটা আমি এখন সলভ করব। রিয়েলিটি চেক নিয়ে কথা বলেছি আমি, আমাদের ডিউর কোশ্চেন নিয়ে মানে আমাদের সার্কুলার নিয়ে কথা বলেছি। এনি কোশ্চেন মনে হচ্ছে নাই। ওকে, সো তাহলে আমি আমার লাইভে ব্যাক কোশ্চেন সলভে আবার ব্যাক করছি। সো দেখো, তোমাদের গত বছরের যে কোশ্চেন আমি এখন সেই কোশ্চেনটায় ব্যাক করব। আচ্ছা, একটা মিনিট। ওকে, গেল। ওকে, সো চলো আমরা আমাদের লাস্ট ইয়ার তোমাদের একদম জাস্ট ইমিডিয়েট সিনিয়র ব্যাচে যে ব্যাচের পরীক্ষা হয়েছে সেইটা এখন আমরা ক্লিয়ার করি। চলো খুব দ্রুত চলে যাব। কোনো হস্তান্তর দলিল একই পক্ষের নিকট দুইবার উপস্থাপন করা হয়, কোনটা? একটু আগে বলেছিলাম এ বি এর কাছ থেকে টাকা পায়, বি যেই দলিলটা বানাবে সেটাকে বলা হয় অঙ্গীকার পত্র, এ যেটা পাঠাবে সেটাকে বলা হয় বিনিময় বিল। অঙ্গীকার পত্র বি একবার পাঠাইতে যায়, ভাই আমি তোমাকে টাকা দিব, প্রমিস করলাম, আমাকে কিছু করা লাগবে না। কিন্তু বিনিময় বিল এ একবার ইনিশিয়াল বি এর কাছে পাঠায়, কাগজ পাঠায় রাখলাম, আমরা যখন সময় হয় আবার বি এর কাছে যায়, ভাই টাকা দাও, দুইবার পাঠায়। সো বিনিময় বিলটা আমরা একই পক্ষের নিকট দুইবার পাঠাই। সো বিনিময় বিল যে টাকা দিবে তার নিকট মোট দুইবার পাঠানো হয়। গেল বিনিময় বিল। চেক একই পক্ষের নিকট দুইবার হয় না ভাই, চেক তো এক পক্ষের নিকট একবারই করা হয়, দুইবার কিভাবে হলো? একের বি। দুইয়ের প্রশ্ন, কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণের পরিমাণ বাচক পদ্ধতির অন্তর্ভুক্ত নয় কোনটা? ভাই ব্যাংক হার নীতি, খোলা বাজার নীতি, জমা হার পরিবর্তন সবগুলো কিন্তু আবার পরিমাণবাচক, পরিমাণবাচক না করা না হচ্ছিল ঋণের বরাদ্দকরণ নীতি। আমরা কিন্তু সবাই পড়েছি, রাইট উত্তর এইটা। সো এখানে না হবে এই তিনটা, মানে প্রশ্নের হিসাবে রং নয় কোনটা, এই তিনটা নয়, ইয়াস সরি, এই তিনটা পরিমাণবাচক, পরিমাণ নয় হচ্ছে ঋণের বরাদ্দকরণ নীতি, দুইয়ের এক, বইয়ের একদম হুবাহু প্রশ্ন। ঝুঁকি ঝুঁকির কোন প্রকারটি বীমার আওতাভুক্ত, সরি বীমার আওতায় পড়ে, নিচের কোনটি আমার বীমার মধ্যে পড়ে বলো তো? তিনের উত্তর কি হবে? দ্রুত বলে ফেলো তো। তিনের উত্তর কি হবে? থ্রি এইট সি, এক্স্যাক্টলি। আমরা জানি ফক্কা ঝুঁকি বিমার মধ্যে পড়ে না, বিশুদ্ধ ঝুঁকি, বিশুদ্ধ ঝুঁকি বিমার মধ্যে পড়ে। সো রাইট অ্যান্সার ইজ বিশুদ্ধ ঝুঁকি। পরের প্রশ্ন, কোন ধরনের বিমার ক্ষেত্রে ক্ষতিপূরণের চুক্তি প্রযোজ্য না? আমরা সবাই জানি জীবন বিমার ক্ষেত্রে কিন্তু ক্ষতিপূরণ হয়, মারা গেলাম ভাই কিভাবে ক্ষতিপূরণ হবে, এটা হচ্ছিল আমার নিশ্চয়তার চুক্তি, জীবন বিমা নিশ্চয়তার চুক্তি, বাকি সবগুলো ক্ষতিপূরণের চুক্তি। চারের উত্তর বি। পাঁচের উত্তর, কোনটি ঝুঁকির পরিমাপ নয়? পরিমিত ব্যবধান ঝুঁকির পরিমাপ, ভেদাঙ্ক পরিমাপ, বেটা বাজার ঝুঁকির পরিমাপ। সহবেদাঙ্ক ঝুঁকির পরিমাপ নয়, কারণ কি সহবেদাঙ্ক বলে দুইটা বিনিয়োগ এ এবং বি এদের মধ্যে কেমন সম্পর্ক বিদ্যমান, দুইটা বিনিয়োগের মধ্যে সম্পর্ক দেয় সহবেদাঙ্ক। সো রাইট আনসার হচ্ছিল পরিমাপ নয়, সহবেদাঙ্ক। পাঁচের বি। পরের প্রশ্ন, কোন প্রকল্পের আন্ত আয়হা তার মূলধন ব্যয়ের সমান হলে সেই প্রকল্পটি নিট বর্তমান মূল্য কত? আমরা জানি যখন আমার আন্ত আয়হার মূলধন ব্যয়ের সমান হয় তখন আমার এনপিভি ইকুয়াল টু জিরো হয়। সো নিট বর্তমান মূল্য কত হবে? জিরো হবে। জিরো কত? শূন্যর থেকে বেশি কম শূন্যের সমান। গেল। পরের প্রশ্ন, কোনটি সংকট সিকিউরিটি? এইটা তো একটা ক্লাস নাইনের স্টুডেন্টও পারে, বলো তো কি হবে? সাতের উত্তর। কোনটাকে সংকট টাইপ সিকিউরিটি বলা হয় একটু বলো তো। সাতের উত্তর কি হবে? দ্রুত বলে ফেলো। সি, অগ্রাধিকার শেয়ার। একটা সংকটিত সিকিউরিটি একমাত্র অগ্রাধিকার শেয়ারকেই সংকর জাতীয় সিকিউরিটিজ বলা হয়। গেল। আট, বর্তমান মূল্য হিসাব করতে গেলে কোন হার ব্যবহার করা হয়? কি উত্তর হবে বলো তো? বর্তমান মূল্য বের করতে গেলে আমরা কোন হারটি ব্যবহার করি বলো? কি উত্তর হবে?
মানে প্রশ্ন ক্লাস 9-এর প্রশ্ন এগুলা। এইটার উত্তর কি হবে? দ্য রাইট অ্যান্সার ইজ, কি হবে বলো 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 বলো। ভাইয়া মার্কেটিং নেই, তাহলে কি আমার মার্কেটিং পরীক্ষা দিতে হবে? না ভাই, দিতে হবে না। রাইটের উত্তর বি, এক্স্যাক্টলি, বাট্টার হাত দিয়ে আমি বের করি। গেল। পরের প্রশ্ন, বিনিয়োগ সুযোগকে বিশ্লেষণ করার সবচেয়ে ভালো উপায় কোনটা? আমরা বিনিয়োগ করি কিসের? ক্যাপিটাল বাজেটিং এর। বিনিয়োগ সিদ্ধান্ত করবো কি করবো না আমার ডিসিশন নেই, এবং এটার মধ্যে সবচেয়ে বেস্ট কোনটা? সবচেয়ে বেস্ট এনপিভি। আমরা পড়েছি এনপিভি কই, নেট বর্তমান মূল্য। এই উত্তর। গেল। পরের প্রশ্ন, একটি বন্ডের মূল্য অভিহিত মূল্য থেকে বেশি হলে বারটাকে বলা হয়, বলো। একটি বন্ডের মূল্য অভিহিত মূল্য থেকে বেশি হলে বন্ডকে বলা হয়, বারটাকে বলছি, বন্ডকে বলা হয় যখন অভিহিত মূল্য 1,000 টাকা, বিক্রি হচ্ছে 1,250 টাকায়, কি কি হারে, অধিহারে প্রিমিয়ামে বিক্রি হয়, সমমূল্যে ছাড়ে প্রিমিয়ামে লেনদেন হচ্ছে। রাইট উত্তর প্রিমিয়াম। 11, ব্যাংক গ্রাহকের মধ্যে নিম্নের কোনটি অন্তর্ভুক্ত নয়? ব্যাংক গ্রাহকের তথ্য গোপন রাখবে, অবভিয়াসলি রাখতে হবে। ব্যাংকের লভ্যাংশ না, ব্যাংক তার লভ্যাংশ তো গ্রাহককে দিবে না। ব্যাংকের অর্থ সংগ্রহ প্রদান, ইয়াস, এটা ব্যাংক করে, এবং গ্রাহকের হিসাব দেখাশোনা এটা করে। সো কোনটা অন্তর্ভুক্ত নয় বলছে? সো ব্যাংক এবং গ্রাহকের মধ্যে ব্যাংক নিশ্চয়ই লাভের টাকা গ্রাহককে দেয় না। সো রাইট অ্যান্সার হচ্ছিল বি। ভেরি ইজি, কমন সেন্সের প্রশ্ন। নিচের কোনটি কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব নয়? বলো তো কোনটা দায়িত্ব নয়? লাস্ট প্রশ্ন। 12-র রাইট উত্তর কি হবে বলো। 12-র রাইট উত্তর কি, দ্রুত বলে ফেলো তো। সি, ব্যাংকগুলো লাভ বৃদ্ধি করা, মুদ্রা ইস্যু করা কেন্দ্রীয় ব্যাংকের কাজ। ব্যাংকগুলোকে ঋণ করা কাজ, অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা করা কাজ, লাভ বৃদ্ধি করা কেন্দ্রীয় ব্যাংকের কাজ। তো রাইট উত্তর হবে সি। গেল ভাই, 12-র উত্তর সি। আমরা মোট 3 বছরের প্রশ্ন দেখলাম, আমরা ঢাকা ভার্সিটির বিগত 1, 2, 3 বছরের কোশ্চেন দেখলাম। কতগুলা ম্যাথ আসছে? জিরো। এই বছর একটা আসতে পারে, নাও আসতে পারে, গত 3 বছরের প্রশ্ন আসে নাই। প্রশ্নগুলো কত হার্ড? বইয়ের একদম বেসিক প্রশ্ন, ইজি। আশা করি বুঝতে পারছো ফাইন্যান্সের কেমন টাইপের প্রশ্ন হয়, কত ইজি লেভেলের প্রশ্ন হয়, এবং এইচএসসি বেসিক ক্লিয়ার থাকলে তুমি কত সহজ পারবে। আমরা তোমাদেরকে দেখে দিব ভাই, এইখান থেকে এই টাইপের প্রশ্ন হয়, তোমরা সেভাবে প্রশ্ন নিতে পারবা। সো এই ছিল আজকে আমাদের ওভারঅল ভাইয়া প্রিপারেশন তোমাদের সাথে। আহ আশা করি ফাইন্যান্স একটা ভালো আপডেট পাইছো, ইনফরমেশন পাইছো, কিভাবে প্রশ্ন হয়, কেমন প্রশ্ন হয়, তোমরা একটা ভালো প্রশ্ন আইডিয়া পাইছো। দেন তোমাদের রিয়েলিটি চেক কি হবে জানতে পারছো। তোমাদের আহ তারপরে হচ্ছিল তোমাদের ঢাকা ভার্সিটি সার্কুলার কি হয় সেটা নিয়ে তুমি আইডিয়া পেয়েছো। তো ওভারঅল আশা করি তোমাদের আজকে একটা ফাইন্যান্স নিয়ে পরিপূর্ণ আইডিয়া দিলাম। তোমাদের আরো কোনো কোশ্চেন থাকলে অবভিয়াসলি আমাকে রিচ করবো, আমি তোমাদের উত্তর ট্রাই করবো। বাট হ্যাঁ, যারা এখনো প্রস্তুতি কি করবা না করবা তাদের ডিসিশন নাও, আমাদের হাতের সময় খুবই কম, 3 থেকে 4 মাস দেখতে দেখতে চলে যাবে। এন্ড এরপরে কিন্তু আমাদের আর একটু 1, 1.5 মাস পিছাইলে তোমরা আর কিছু করতে পারবা না। সো হোয়াট ইউ হ্যাভ টু ডু ইজ এখন ডিসিশন নাও কোথায় ভর্তি হবা, কি করবা। এন্ড ভর্তি হয়ে তোমরা কিন্তু কোর্সে ভর্তি চাও। বাই দা ওয়ে, তোমরা যদি আমাদের এই কোর্সে ভর্তি হওয়ার ডিসিশন নাও, তোমাদের জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে ভাইয়া। সেইটা কি? সেটা হচ্ছে যদি তোমরা আমাদের কোর্সে এই জিনিসটা ইউজ করো, কোনটা ইউজ করবা ভাইয়া? ইউজ করতে হবে জাবেদা 25, JABEDA 25। যদি তোমরা এই কাজটা করো, তোমরা এই কাজটা করলে তোমাদের আহ 5,000 টাকার কোর্স মাত্র 3200 টাকায় ভর্তি হয়ে যেতে পারবা। সো তোমরা এখনই এই, যারা কোর্সে এনরোল করোনি, এই কোর্সে এনরোল করে আমাদের কোডটা ইউজ করে তাহলে বিশাল ডিসকাউন্ট কিন্তু কোর্সে ভর্তি হতে পারবা। ওকে, গেল। তো আমাদের হচ্ছে সরি 4,000, মানে 5,000 টাকার কোর্স 3,200 টাকায় কিন্তু এই কোর্স এনরোল করতে পারবা। সো ইয়াস, এইবার আমরা কিছু কমেন্ট দেখে নেই। তাহলে কি করবো বুঝতে পারছি না। তোমার রায়হানুল ইসলাম মার্কেটিং নাকি ফাইন্যান্স? ভাই এটা তোমার ডিসিশন, তুমি যেটা ভালো পারো সেটা নাও।
যে কোনো একটা নিয়ে প্রিপারেশন, দুইটা প্রিপারেশন নেওয়ার সময় কম, যে কোনো একটা যেটা ভালো মনে হয়, যেটা ভালো পারবা সেটা নিয়ে প্রিপারেশন নাও। আমার ফাইন্যান্স পড়ার ইচ্ছা আছে, এইচএসসি 26 ফাইন্যান্স নিয়ে পড়ো অবভিয়াসলি। জি ভাইয়া, ও তুমি এইচএসসি 26 ব্যাচে, ওকে। আচ্ছা, ওকে। সো এই ছিল আমাদের আজকে লাইভ ক্লাস, তো আশা করি সব বুঝতে পেরেছো। এন্ড ইয়াস, দ্যাট ওয়াজ ইট। আমরা আজকে এখানেই আমাদের লাইভটি শেষ করছি। দেখা হবে আমাদের পেইড ব্যাচে। বাইরে ব্যাচ কিন্তু আর দুইটা ক্লাস আছে, তোমাদের একটু পরে হবে মার্কেটিং এর ক্লাস, দেন হবে ম্যানেজমেন্টের ক্লাস। সেখানেও তোমরা ওগুলো একটা আইডিয়া পেয়ে যাবে বিভিন্ন কোর্স নিয়ে। সো ইয়াস, সেই ক্লাসগুলো করো এবং আমাদের কমেন্টে দেওয়া লিঙ্কে এখনই রিয়েলিটি চেক এক্সামে পার্টিসিপেট করো, রেজিস্ট্রেশন করো, করে পার্টিসিপেট করো, জানো তোমরা সবাই মিলে পরীক্ষা দিয়ে আইপ্যাড জিততে পারো বা আমাদের মেন্টরশিপ। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে পরবর্তী কোনো একটি ক্লাসে। সবাইকে আসসালামু আলাইকুম।